গোরখদক আব্বাস, আব্দুল আবাল মিন্টু, আমির খসরুরা কম্পিটিশন করছে ফরিদ ওসমান হাদির জানাজার চেয়ে বেশি লোক আনার জন্য। যারা যারা এমপি পদপ্রার্থী বা দলের প্রত্যাশী লোকজন, তাদেরকে বলা হয়েছে এক একজনের কমপক্ষে 5,000, 10,000, 20,000 করে লোক আনতে হবে। ওখানে হাজির করা হলো 1 কোটি লোকজন। ইরানে তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় নিরা পৃথিবী ব্যাপী আপনাকে আমাকে আমাদের সবাইকে জানানো হয়েছে মোল্লাদের, এই আয়াতুল্লাহদের নাকি ইরানের লোকজন পছন্দ করে না। আপনি অবাক করা কাণ্ড নিরা, এই জানাজায় 2 কোটির উপরে লোকজন হাজির হয়েছে। আমেরিকা পার্সিউ করেছে 13টা কান্ট্রিকে যাতে ওখানে জানা যায় না যায়, কিন্তু এর পরে ইরানে 2 কোটির উপরে লোকজন গেছে জানাজা পড়তে। শুধু জানাজা পড়তে যায় নাই নিরা, শিয়া জনগোষ্ঠীর যে আহাজারি যদি দেখেন, এই যে মহরমে বাংলাদেশে বসে দেখেন না, হাই হোসেন হাই হোসেন, আপনি কি জানেন আলী খামেনির জানাজার পরে এ ধরনের আহাজারি রাস্তায় রাস্তায় হয়েছে। এখন আমি সাবজেক্ট আপনার কাছ থেকে আমি মাসুদ ভাইকেও জিজ্ঞাসা করছি, আপনি ইরান নিয়ে কথা বলার দরকার নাই, কিন্তু আমাদের দেশে জানা যায় লোক আনার জন্য, ওই যে মিছিল মিটিং এর জন্য, হরতালের জন্য লোক ভাড়া কইরা আনেন এরা। এখন আমাদের দেশে জানা যায়, আপনাকে আমি স্পেসিফিক বলি, শরীফ ওসমান হাদির জানা যায় 20-25 লাখ, কত লোক হয়েছে আমি এই মুহূর্তে অনুমান না করি। আপনি কি জানেন বেগম জিয়া যখন মারা গেলেন, আমি বেগম জিয়ার সাথে শরীফ ওসমান হাদির কোনো তুলনাই হয় না, কারণ বেগম জিয়া বাংলাদেশের জন্য প্যারামাউন্ট লিডার, সাথে শরীফ ওসমান হাদি লড়ছি। এখন এমনিতেই যদি বেগম জিয়ার জানা যায় 20 থেকে 25 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ লোক হয়, অবাক হওয়ার কিছু নাই। কিন্তু নিরা ওই মুহূর্তে মির্জা ফাক, গোরখদক আব্বাস, আব্দুল আবাল মিন্টু, আমির খসরুরা কম্পিটিশন করছে ফরিদ ওসমান হাদির জানাজার চেয়ে বেশি লোক আনার জন্য। যারা যারা এমপি পদপ্রার্থী বা দলের প্রত্যাশী লোকজন, তাদেরকে বলা হয়েছে এক একজনের কমপক্ষে 5,000, 10,000, 20,000 করে লোক আনতে হবে। ওখানে হাজির করা হলো 1 কোটি লোকজন। তাহলে ইরানে আমরা যেটা দেখলাম এবং আমাদের বাংলাদেশে আমাদের এই কালচার যেটা আমি দেখলাম, আপনি এই দুটাকে কিভাবে দেখেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে? জি, থ্যাংক ইউ জেকব ভাই। সত্যি কথা বলতে আমাদের দেশের রাজনীতিটাকে আমি বলবো প্রতিহিংসা পরায়ণ। এরা সব সময় অন্যের দিকে তাকিয়ে থাকে, অন্যের কোন জিনিসটা ভালো সেটার প্রতি তাদের সব সময় নজর থাকে, কার কত বেশি আছে সেটার দিকে তার নজর থাকে। সত্যিকার অর্থে একজন পলিটিশিয়ানের যে দায়িত্ব, যে কর্তব্য, এই বিষয় থেকে তারা অনেক দূরে সরে থাকে। এটা হলো আমাদের দেশের রাজনীতিবিদদের ধারা, আমি বলবো সেটা। আর এখানে পাবলিক হায়ার করে নিয়ে আসার কিছু নাই, কিন্তু আমাদের পলিটিশিয়ানদের মধ্যে কিংবা কর্মীদের মধ্যে যেটাই বলেন না কেন, অতি উৎসাহী কিছু লোকজন থাকে যারা সব সময় ওই দিকে তাকিয়ে থাকে, পদ পদবীর দিকে, চেয়ারের দিকে, যে আমারটা কোথায়, আমি কখন পাবো, আমি কখন ওই জায়গায় পৌঁছাবো। এই যে একটা টেন্ডেন্সি থাকে, জাস্ট এইগুলো আমাদের যে সকল নেতারা বুঝতে পারে, ওই অ্যাডভান্টেজটা তারা ওইভাবে নেয়। আর এখন যেহেতু 17 বছর একটা দল, মানে ক্ষমতা তো দূরের কথা, দেশেই তারা ঠিকভাবে অবস্থান করতে পারেনি, দেশের বাইরে চলে যেতে হয়েছে। তাই সেখানে একটা দল রাতারাতি এসে এস্টাবলিশ করা হওয়া, জনগণকে বুঝানো যে আমাদের যে গ্রহণযোগ্যতা দেশে আছে, এটা রাতারাতি বুঝানোর জন্য এই বিষয়ের উপর কেউ কেউ কাজ করেছেন, এবং কেউ কেউ লিডারের কাছে ভালো হওয়ার জন্য, ওই পথটা নেওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য অতি উৎসাহী হয়ে অনেক কাজ করেছে, যেটার ব্যাড ইমপ্যাক্টটা এখন আমরা দেখতে পাচ্ছি। নীরা, আমি আপনার কথা বুঝেছি, আপনি যে কথাটা বলেছেন, আপনার কথাটাকে আমি 2 ভাবে নেই।
স্পন্টেনিয়াস, অতি উৎসাহী কিছু লোকজন আছে যে তারেক রহমান বা নেতারা যদি দেখে আমি 500-700 লোক নিয়ে গেলে আমার একটা পদ পদবি হবে, হ্যাঁ আপনার কথাটা সত্যি, কিন্তু নীরা আপনাদের মানে বিএনপি সেন্ট্রাল কমিটির লোকজনরা জানাজার পরে পল্টন অফিসে গলা উঁচিয়ে বলেছে কোন এমপি প্রার্থীর প্রত্যাশী কোন লোকজনকে যেন 10,000-এর কম লোক নিয়ে জানা যায় না দেখি, এই কথা বলতে শোনা গেছে নীরা। এটাকে কি বলবেন, এটাকে কি বলবেন? রুহুল কবির রিজভীকে এই কথা বলতে শোনা গেছে, মোহাম্মদ সালামকে এই কথা বলতে শোনা গেছে, এবং বরখুদ কাব্যস্থিত লোকজন ওখানে দাঁড়াইয়া গলা উঁচাই এই কথা বলছে। আমানুল্লাহ আমান এই কথা বলছে, আমানুল্লাহ আমান বলছে আমি 25,000 লোক ডেলিভার করব। এখন আপনি কি আপনি এরা তো অতি উৎসাহী না নীরা, এদেরকে দল বলছে নিয়ে আসতে হবে। না না, দল বলছে নিয়ে আসতে হবে, এখানে বিষয় তো ওটা, কারণ নিজেদের প্রতি নিজেদের যে একটা কনফিডেন্স, তারা ওই কনফিডেন্স লেভেল থেকে তারা অনেক দূরে সরে গেছে। তারা নিজেদের ওই কনফিডেন্স নাই যে দেশের জনগণ তাদেরকে চায় বা দেশের জনগণ তাদের পক্ষে আছে, এই বিষয়টা তারা ক্লিয়ারলি বুঝতে পারে নাই। আর বুঝতে পারে নাই বলবো ইন এ সেন্স যে তারা যদি আমি আমি বলি যে আমি যদি আমার জনগণের সাথে ভালো বিহেভ করি, তাহলে তো জনগণের কাছ থেকে আমি ভালো রিটার্ন আশা করব। আশার চেয়ে বেশি হইছে আমার জনগণের প্রতি ওই কনফিডেন্স আছে যে আমি জনগণের সাথে খারাপ কিছু করি নাই, তাই জনগণ তো আমার পক্ষে অলরেডি আছে। আর এখানে বিষয়টা হয়েছে যে হাতে গোনা যে সকল রাজনীতিবিদদের কথা বলছেন, তারা তো রাতের আধারে এক কাজ করছে, সূর্যের আলোতে আরেক কাজ করছে। তাই এই বিষয়টা তো তাদের ভিতরে কাজ করে, কারণ পাপ বাপকেও ছাড়ে না, এই বিষয় তো আমরা জানি। যার কারণে তারা তাদের ওই যে মানে নিজেদের মধ্যে যে গিলটি ফিলিংসটা যে তাদের ছিল, ওই গিলটি ফিলিংস থেকে তারা এই কাজগুলো মানে করছে, যে তারা জানে তারা ভুল করছে, তারা জানে তারা অন্যায় করছে, তারা জনগণের বিপক্ষে গিয়ে কাজ করছে। কিন্তু এখন রাতারাতি সেটা তো আমার জনগণকে দেখাইতে হবে। এখন আমি দেখাইতে না পারি এমন একটা ভাইব আনতে হবে যেটা পাবলিক দেখে বুঝবে যে না, জনতার স্রোত এখন বর্তমান যে প্রেক্ষাপট এটা কভার করছে, এই বিষয়গুলো তারা দেখে এই কাজগুলো করছে। আর জনগণ, মূল বিষয় হলো যে জনগণ, যখনই বলা হয় জনগণ রাষ্ট্রের মালিক, এখন জনগণ রাষ্ট্রের মালিক এটা তো লিপ সার্ভিস দেই আমরা, কিন্তু সত্যিকার অর্থে জনগণের দেনা পাওনা যদি জনগণ রাষ্ট্রের মালিক হয়, তো সেটা তো জনগণকে ওইভাবে সার্ভিসটা দিতে হবে, সার্ভ করতে হবে জনগণকে, যদি জনগণ রাষ্ট্রের মালিক হয়। এরা অন্য সাবজেক্ট, আমরা ওখানে যাচ্ছি। তার কথাটা আমি বুঝেছি, তোর কাছে আমি ব্যাক করব। আপনি শুনে থাকবেন, আপনি পেপারে দেখছেন, মিডিয়ায় দেখছেন, আমেরিকা 13টা কান্ট্রিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যেতে দেয় নাই। আপনি আমেরিকান ফরেন পলিসির এই সাবজেক্টটাকে আপনি কিভাবে দেখেন? আপনার মাইক্রোফোন অফ, মাসুদ ভাই। এটা অত্যন্ত জঘন্য একটা ইয়ে ছিল, পোট্রে ছিল আমেরিকার জন্য। আমেরিকা এত নিচু ভাবে কখনো চলে নাই, তার ফরেন পলিসিতে এত 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 সংকীর্ণতা কখনো দেখা যায় নাই। কিন্তু এবার তারা আলী খামেনির পপুলারিটিতে ভীত সন্ত্রস্ত হয়ে ইউরোপের প্রায় 5টা কান্ট্রি, আফ্রিকার প্রায় 4টা কান্ট্রি, গালফের আর কয়েকটা কান্ট্রি, এদেরকে তারা যেতে বাধা দিয়েছে বিভিন্নভাবে, প্রলোভন, ভয়, এটা সেটা দিয়ে। এতে করে সমর্থন কমে যায় না, সমর্থন যে দেশটার ওটা আছেই, শুধুমাত্র তোমার চোখ রাঙানিতে যেতে পারেনি, এটাই মাত্র। তো ইরান হ্যাজ প্লেড এ ফ্যান্টাস্টিক গেম। যদি ইরানিয়ান গভর্নমেন্টকে চিন্তা করেন, কি ম্যাচিওর চিন্তা করেন, হাউ ম্যাচিওর দে আর, দে ওয়েটেড, যুদ্ধ করছে, অপেক্ষা করছে, এর মধ্যে কবর দিয়ে দেয়নি, দে লেফট ইট। কেন? এই শোটা করার জন্য। ওয়াই ইজ দিস শো? শুধুমাত্র উনি যে একজন বড় স্ট্যাচার এটার জন্য না, এর একটা পলিটিক্যাল সাইড আছে, এর একটা ধর্মীয় সাইড তো গেল,
যে অনেক লোক টোক জানাজায় আসলো, কিন্তু ইমোশনাল এন্ড ধর্মীয়। কিন্তু পলিটিক্যাল সাইডটা খেয়াল করে দেখেন, তারা সারা পৃথিবীর সামনে দেখাচ্ছে একজন নিরস্ত্র মানুষকে মেরে ফেলা হয়েছে, তারা পৃথিবীর সমস্ত সবাইকে দেখাচ্ছে তার পুরা পরিবারকে মেরে ফেলা হয়েছে। সারা পৃথিবীর সামনে ছোট্ট একটা মেয়ের ছবি দিয়ে দেখাচ্ছে এই নাতনিটাও সেই আঘাত থেকে রক্ষা পায়নি। ইটস এ হিউজ স্টেটমেন্ট, সারা পৃথিবীর জন্য বিরাট বড় স্টেটমেন্ট এটা একটা। যারা করেছে দে আর চিলড্রেন কিলার্স, যারা করেছে তারা নিরস্ত্র মানুষকে হত্যা করতে বিন্দুমাত্র সংকুচিত হয় না, মানে দ্বিধাবোধ করে না। তো এই যে রূপটা ফুটিয়ে তোলা মানুষের সামনে, প্লাস সারা পৃথিবীকে একসাথে করে নিয়ে আসা এবং তাদের সমর্থন, এই যে মারা গেছে পৃথিবীর সমস্ত ইয়েরা যে আসছে, বড় বড় ডিগনিটারিজরা আসছে, যারা রাশিয়া এসে সমর্থন দিয়ে দিচ্ছে, চায়না এসে সমর্থন দিয়ে দিচ্ছে যে আমরা উই আর উইথ ইউ। ইটস এ হেল বিগ অফ এ গেম। এই ম্যাচিউরিটি এরকম একটা অত্যন্ত গুণী একটা এম্পায়ারের ক্ষেত্রে হতে পারে। সবাই এই ম্যাচিউরিটি, সব জাতির এই ম্যাচিউরিটি নাই। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল রেল পাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা